প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প চক্রান্ত এর দ্বিতীয় অংশ। তাহলে চলুন শোনা যাক। ৩। গরমে ঘামে ভেজা অবস্থায় অন্ধকারে শুয়ে ক্লান্ত দেহে গিলবার্টের কথাগুলো নিয়েই ভাবছে নাইজেল। তার মনে হচ্ছে তীক্ষ্ণ চোখের আউটল ঠিকই বলেছে। ইউমাতে বাঁচতে হলে মানুষের বাঁচার একটা উদ্দেশ্য থাকতে হবে, পরবর্তীতে কিছু একটা করার তীব্র বাসনা। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। সিরেনোতে একজন, না দুজন আছে। একজন তাকে আপেল জ্যাককে ল্যাং মেরেছিল, আর দ্বিতীয়জন তার মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করেছিল। ওরা নিশ্চয় নিশ্চয় এখন হেসে খুন হচ্ছে। তাছাড়া $42,000 ভাগাভাগি করে নিয়ে ওরা নিশ্চয় আনন্দেই দিন কাটাচ্ছে। অথচ নির্দোষ হয়েও তাকে ইউমাতে শাস্তি ভোগ করতে হচ্ছে, এবং একজনই এর প্রতিকার করতে পারে, নাইজেল ম্যাডসন নিজে। সে যদি প্রতিবাদ করে, তবে বুচের মতো চেনেক পেনে যেতে হবে তাকে। আর নিজেকে যদি সামলাতে না পারে, তবে তাকে পাগলের সেলে ভরা হবে। এর কোনোটাই সে চায় না। এসব কথা ভাবতেই ওর পেটে গিট পাকিয়ে আসছে। গিলবার্টের মতো শুকনো পাতলা লোক যদি 10 বছর এই নির্যাতন সহ্য করতে পারে, 3 বছর নিশ্চয় সে সহ্য করতে পারবে। এই মুহূর্তে একটা সংকল্প নিয়ে বেঁচে থাকার ইচ্ছা জাগলো ওর। হ্যাঁ, নাইজেল ম্যাডসন বাঁচবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করবে। দিন কাটছে, ক্লান্তিকর খাটুনির দিন। প্রত্যেক দিন 10 ঘন্টা করে হাড়ভাঙা পরিশ্রম। অবিরাম গাইতি চালিয়ে পাথর ভেঙে পিজন হিল কেটে কোদাল দিয়ে সেই পাথর সরাতে হচ্ছে। কড়া রোদে মুগুর হাতে গার্ডদের কঠিন পাহারায় কাজ করতে হচ্ছে। দাঁতে দাঁত ঘষে সব সহ্য করছে নাইজেল। প্রতিদিনই তার মনে হয় আগামীকালই হবে তার শেষ দিন। হয় সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে গার্ডদের মার খেয়ে লাশ হবে, নয়তো রোদে পুড়েই ওর মজ্জা পর্যন্ত শুকিয়ে যাবে। ওর বিশাল নরম দেহটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। পেশিগুলো পুষ্ট আর কঠিন হলো। 10 ঘন্টার কঠিন পরিশ্রম এখন আর দেহের উপর অত্যাচার বলে মনে হয় না। এটা একটা নিছক দৈনিক রুটিন হয়ে দাঁড়ালো। মেসে যা দেয়া হতো, যাও শক্ত রুটি আর কফি, তাই তার সুস্থভাবে বাঁচার জন্যে যথেষ্ট। আর কাজের সময়ে যে কুসুম গরম পানি দেয়া হতো, তা কয়েদিদের পান করায় কোনো বাধা ছিল না। কড়া রোদ আর শুষ্ক বাতাসে শরীরের জলশূন্যতা রোধ করতে ওটাই প্রচুর পরিমাণে খেত সে। আগ্রহের সাথেই খেত। এককালে একই আগ্রহে সে হুইস্কি পান করত। একটা জিনিস সে শিখেছে এবং একবারও ভোলেনি, সেটা হচ্ছে একবার খারাপ বলে চিহ্নিত হলে কোনো কয়েদির রেহাই নেই। এমনকি চোখের পাতা ফেললেও তাকে প্রচণ্ড মার খেতে হবে। প্রতিবাদ করো না, এর চিন্তাও করো না, বলেছিল ইউমায় তার একমাত্র বন্ধু গিলবার্ট, এবং মনে মনে সে প্রতিজ্ঞা করেছে তা কখনো করবে না। অল্প দিনেই গার্ডরা বুঝে নিল নাইজেল কাজের লোক, কঠিন পরিশ্রম করে, ওর কোনো আপত্তি বা নালিশ নেই, সে শান্ত। এরপর ওকে আর কখনো মুগুরের বাড়ি খেতে হয়নি। সূর্যের তাপ সহ্য হয়ে গেছে ওর, দেহের মেদ গলে বেরিয়ে গেছে, ইন্ডিয়ানদের মতোই বাদামি রং হয়েছে, পেশিগুলো ফুলে শক্ত হয়ে উঠেছে। রাতে অবসর সময়ে বিছানায় শুয়ে বাইরে গার্ডের ভারী বুটের পাইচারি আর সেলের সহবাসীদের ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলার ফাঁকে সে ইউমায় আসার আগের জীবনের কথা ভাবে। এখন সে বোঝে আর সবাই তাকে কী চোখে দেখত, মাতাল আর অপদার্থ। বিশ্বাস করা কঠিন যে জিনির মতো সুন্দরী মেয়ে তার মতো একজন লোকের প্রতি আকৃষ্ট ছিল।
কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত টিকে ছিল এবং থাকবেও, এটা তার দীর্ঘ বিশ্বাস। যখন ওদের বিয়ে হবে তখন সে সব পূরণ করবে। কারো কোনো অভিযোগের কারণ সে আর হবে না। নাইজেলের বাবার বয়স হয়েছে। ইউমা থেকে বেরিয়ে এত বড় রান চালানোর দায়িত্ব থেকে তাকে সে রেহাই দেবে। সারা জীবন নাইজেলকে সে আগলে রেখেছে, এবার তারই বাবাকে আগলে রাখার পালা। কিন্তু তার প্রথম কাজ হবে ব্যাংক ডাকাতিতে যে দুজন দোষী তাদের খুঁজে বের করা। জেলে কঠিন কাজ, আর দিনের শেষে ঘুমের মাঝে সময়ের হিসাব রাখা কঠিন। কিন্তু গিলবার্ট ঠিকই হিসাব রাখছে। সেই ওকে জানালো ছাড়া পেতে ওর 1 মাসেরও কম বাকি আছে। আমার বাকি আছে 2 দিন কম 6 মাস। গত কয়েক বছরে রাতে নিজেদের ব্যাংকে শুয়ে দুজনের মধ্যে অনেক কথাই হয়েছে। খুব খুশির খবর, জবাব দিল নাইজেল। হাত উঁচিয়ে আড়মোড়া ভাঙল সে। তবে এতদিন পর বাইরে বেরিয়ে সম্ভবত একটু বেখাপ্পাই ঠেকবে। সোজা বাড়ি ফিরবে তুমি? প্রশ্ন করল গিলবার্ট। নিশ্চয়। বাবা আমার জন্য অনেক করেছে, এখন তাকে কিছুটা শান্তি দিতে চাই। তাছাড়া একটা মেয়ে আছে, দারুণ মেয়ে। আর কিছু ব্যাপার আছে যার শেষ নিষ্পত্তি আমাকে করতে হবে। তাহলে তোমার এখনো বিশ্বাস তোমাকে ফাঁসানো হয়েছিল? শব্দ করে হাসল গিলবার্ট। আমি জানি তাই করা হয়েছে, নিশ্চিত স্বরে বলল নাইজেল। ওই রাতে আমি মাতাল ছিলাম, কিন্তু এত মাতাল হইনি যে কিছুই মনে থাকবে না। একটু থেমে সে আবার বলল, অ্যারিজোনার স্থান সিয়েমন ভ্যালিতে যদি কখনো আসো দেখা করো। সিরেনোর সবাই বিল ম্যাটসনের ডায়মন্ড এম রান্স চেনে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো গিলবার্ট। বটে, কিন্তু নাইজেলের মনে হলো এই লোকটার সাথে তার আর কখনো দেখা হবে না। টেক্সাস হচ্ছে গিলবার্টের এলাকা। তুমি যদি আমাকে সাবধান না করতে, তাহলে আমাকে হয় স্নেক পেনে যেতে হতো, কিংবা বুসের মতো বুট হিলের কবরে পৌঁছতে হতো। আরে না, সান্ত্বনা দিল গিলবার্ট। তোমার বুদ্ধিও আছে, টিকে থাকার জিদও আছে। তুমিও বুনো ঘোড়াই ছিলে, কিন্তু নিজেকে সময় মতো সামলে নিয়েছ। কিন্তু বুঝ ছিল পাগলা ঘোড়া। দুপুরের খাড়া রোদে ঝিমাচ্ছে সিরেনো। সেলুনের বাইরে হিসিং রেইলে বাঁধা একটা ঘোড়ার লেজ ছাড়া মেইন স্ট্রিটে আর কিছুই নড়ছে না। মাংসের দোকানের সামনে একটা কুকুর উচ্ছিষ্টের আশায় বসে আছে। দক্ষিণের টুসন থেকে পাক্ষিক হলুদ স্টেজকোস্টা ধুলো মাখা কলেবরে সিরেনোর দোতলা হোটেল জনসন হাউসের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারের পাশ থেকে চওড়া কাঁধের একজন যুবক নেমে এলো। হাতে একটা ক্যানভাসের ব্যাগ। চিরাচরিত কাউবয়ের পোশাক ওর পরনে। প্যান্টের নিচের দিকটা উঁচু, রাইডিং বুটের ভেতর ঢুকানো। একটা লাল রুমাল ঢিলেভাবে ওর গলায় বাঁধা। হাল ফ্যাশনের চওড়া কার্নিসের স্টেটসন হ্যাট মাথায় কাত করে আটা। এতে ওর চোখ দুটো প্রায় ঢাকা পড়েছে। কোমরে গান বেল্ট। কোল্ট 45-এর আখরোট কাঠের বাট্টা খাপ থেকে বেরিয়ে আছে। স্টেজ কোচ থেকে নেমে মেইন স্ট্রিটের পুরোটা খুঁটিয়ে দেখল সে। স্টোর আর সেলুনের ওপাশে শক্ত কাঠামোর ব্যাংক, লাল ইটের কোর্ট হাউস, আর শেষ মাথায় AI লিভারি আস্তবল। সেরিনো সেই আগের মতোই রয়েছে, একটুও বদলায়নি, ভাবল সে। নাইজেল ম্যাটসন দেশে ফিরে এসেছে, কিন্তু এখন তার চেহারা সম্পূর্ণ ভিন্ন। এখন আর সে সেলুনে মদ খেয়ে ফেরা সিল্কের শার্ট পরা সেই নাইজেল নেই। ওর বিশাল দেহে এখন এক বিন্দুও মেদ নেই। ওর নেশাগ্রস্ত দৃষ্টিহীন নীল চোখজোড়া এখন তীক্ষ্ণ। মরিচার মতো লাল চুলের ছাটে এখনও কারাগারের গন্ধ লেগে আছে। মুখ থেকে সদা হাসির ভাবটা এখন মুছে গেছে। তার বদলে ও চাপা ঠোঁটে রয়েছে 3 বছর ইউমা পেনিটেনশিয়ারিতে কাটানোর কঠিনতা।
হাত তুলে দাড়িওয়ালা স্টেজ ড্রাইভারকে বিদায় জানিয়ে সে কাঠের ফুটপাত পেরিয়ে হোটেলে ঢুকলো। লবিতে মাত্র একজনই রয়েছে। লোকটা অলসভাবে সিরেনো সেন্টিনাল কাগজের পাতায় চোখ বুলাচ্ছে। চোখ দুটো ধূর্ত। ওর বাম গালে একটা লালচে জন্মাও দাগ রয়েছে। ওটা প্রায় ব্যাঙের আকৃতির মতো। বিভ্রান্ত চোখে লোকটা নাইজেলকে রিসেপশন ডেস্কের দিকে এগোতে দেখল। একটা পুরনো ম্যাগাজিন দেখছিল ক্লার্ক। অজ্ঞাতা ওটা বন্ধ করে ডেস্কের দিকে এগোলো সে। কোনো তাড়া নেই ওর। কলমটা কালির দোয়াতে চুবিয়ে নাইজেলের দিকে বাড়িয়ে দিল ক্লার্ক। নাইজেল রেজিস্টারে সই করার সময়ে একটা লোক ওর পাশে এসে দাঁড়ালো। নবাগতের দিকে ফিরল ক্লার্ক। আগুন আছে বন্ধু? জিজ্ঞেস করলো লম্বা চুলওয়ালা লোকটা। বিনা বাক্য ব্যয়ে ডেস্কের নিচ থেকে একটা বাক্স ম্যাচ বের করে ছুঁড়ে দিল সে। চার্জ $1, নাইজেলের উদ্দেশ্যে বলল ক্লার্ক। তারপর রেজিস্টারটা ঘুরিয়ে নিয়ে নামটা পড়তেই চমকে মুখ তুলে তাকালো। তুমি কি বিল ম্যাটসনের ছেলে যে ব্যাংক লু? আগন্তুকের কঠিন নীল চোখের দিকে চেয়ে থেমে গেল সে। হ্যাঁ, আমি সেই লোক, স্বীকার করল নাইজেল। মাত্র ইউমা থেকে বেরিয়েছি। আর কোনো প্রশ্ন আছে? লম্বা চুলের লোকটা সিগারেট ধরিয়ে ওদের কথা কান পেতে শুনছে। কড়া নজরে ক্লার্কের চোখের দিকে চেয়ে আছে নাইজেল। একটা ঢোক গিলে ক্লার্ক বলল, না মিস্টার ম্যাটসন, তবে এটা ঠিক, তুমি তুমি অনেক বদলে গেছো। কড়া দৃষ্টি এড়াতে তাড়াতাড়ি ঘুরে চাবির র্যাক থেকে কম্পিত হাতে একটা চাবি তুলে নিয়ে ডেস্কের উপর রাখলো। 17 নম্বর, অপ্রতিভ স্বরে বলল সে। চাবিটা বাম হাতে তুলে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে একটা রূপার ডলার টস করে ঘুরিয়ে ক্লার্কের দিকে ছুঁড়ে দিল। তারপর নিজের ব্যাগটা তুলে নিয়ে সিঁড়ির দিকে এগোলো। পাশের লোকটা ম্যাচের বাক্সটা কাউন্টারের উপর রেখে হোটেল ছেড়ে রাস্তায় নামলো। প্রতি পদক্ষেপে ওর চলার গতি বাড়ছে। 4, কামরায় ঢুকে ক্যানভাসের ব্যাগটা নিচে নামিয়ে রেখে স্টেটসন হ্যাটটা খুলে বিছানার উপর রেখে জানালাটা পুরো খুলে দিল। বন্ধ ঘরের বাসি গন্ধটা খোলা বাতাসে অল্পক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। ইউমাতে অনেক গন্ধ সে সহ্য করেছে, কিন্তু এখন সে মুক্ত। শার্ট খুলে মাথা থেকে কোমর পর্যন্ত গা ধুয়ে ফেলল। গা মুছে ব্যাগ থেকে চিরুনি আর বিরাস বের করে চুল আঁচড়াবার চেষ্টা করল, কিন্তু বেথা চেষ্টা। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, ওর চুলও তেমনি বাগ মানল না। হতাশ হয়ে শেষে চেষ্টা বাদ দিল। একটা ধোয়া শার্ট গায়ে চড়িয়ে হ্যাট পরে একটা সিগারেট তৈরি করতে করতে নিচে নেমে এলো। 12 বছর ধরে আর্থার বেইটস এর অফিস কোর্ট হাউসের উল্টো দিকে জোহানসনের ঘোড়ার জিনের দোকানের দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে চৌকাঠ পেরোনোর সময়ে এসে দেখল আর্থার তার ডেস্কে বসে মনোযোগের সাথে একটা লিগাল চুক্তি পড়ছে। ওর পিছনেই একটা বইয়ের সেলফ। ওতে মোটা আর ভারী ভারী অনেক বই দেখা যাচ্ছে, কিন্তু বইগুলোর মলাট হলুদ হয়ে গেছে। আর্থারের পরনে কোট নেই। কালো চামড়ার বেনি পাকানো সরু দড়ির মতো টাইটা ওর গলার দুপাশ থেকে নেমে এসেছে। স্ট্রিং টাইতে নটের বদলে যে পাথরটা ব্যবহার করা হয় সেটা একটু নিচে নামিয়ে টাইটা ঢিলে করা হয়েছে। বাম পাশে রয়েছে একটা এক কাঠের ক্যাবিনেট। ডান পাশে একটা শক্ত স্টিলের সিন্দুক। ডেস্কের সামনে 4টে সোজা পিঠে বসার চেয়ার। মেঝেতে একটা ক্ষয়ে যাওয়া কার্পেট। একটা ফেল্ট হ্যাট আর কোট দেয়ালে আটা আংটার সাথে ঝুলছে। মুখ তুলে তাকালো আর্থার। নাইজেলকে দেখে ওর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। আমি তোমাকে আশা করছিলাম নাইজেল, হৃদ্যতার সাথে বলল সে। স্বীকার করতেই হবে, তোমাকে খুব ফিট দেখাচ্ছে। বসো। ডেস্কের সামনে রাখা একটা চেয়ারে বসলো নাইজেল। আশ্চর্য,
স্বীকার করল আর্থার। আমি আশা করেছিলাম ভগ্ন চেহারার একজন পুরুষকে দেখব, কিন্তু তোমার স্বাস্থ্য তো অটুট আছেই। এখন আগের চেয়েও অনেক শক্ত হয়েছে। কঠিন পরিশ্রম, গভীর ঘুম আর মদ না খাওয়ার ফল। কিন্তু ওখানকার লোকজন আর পরিবেশ, ইউমা সম্পর্কে নিষ্ঠুর আর ভীষণ অনেক কথাই শোনা যায়। ওসব তোমাকে বিব্রত করেনি? কৌতূহল নিয়ে প্রশ্ন করল আর্থার। কাঁধ উচালো নাইজেল। ওসব আমার শুয়ে গেছে। বাবা কেমন আছে? বেইটসনে বেইটসের চেহারা গম্ভীর হলো। তোমার বাবা তুমি ইউমায় যাওয়ার পরপরই মারা গেছে। হার্ট স্ট্রোক। বিষণ্ণ স্বরে থেমে থেমে কথাগুলো বলল সে। মুখটা কুঁচকে গেল নাইজেলের, যেন কেউ চর মেরেছে ওর গালে। মারা গেছে 3 বছর আগে। অবিশ্বাস ভরা স্বরে কথাটার পুনরাবৃত্তি করল সে। খবরটা আমিই চাপা দিয়ে রেখেছিলাম, কারণ তোমার তখন এমনিতেই অনেক জ্বালা ছিল, ব্যাখ্যা দিল আর্থার। বুড়ো কুচকে চিবুক চুলকালো নাইজেল। বাবাকে আমিই মেরে ফেললাম, শান্ত স্বরে স্বীকারোক্তি করল সে। এই অসম্মান সহ্য করতে পারেনি বাবা। আক্ষেপ করো না নাইজেল, অতীত হচ্ছে মৃত, ওকে মাটির তলাতেই চাপা থাকতে দাও। তোমার কাছে অতীত মৃত হতে পারে, আমার কাছে নয়, জবাব দিল নাইজেল। বাবা একবার আমার সাথে দেখাও করল না, মরার আগে জেনে গেল না আমি নির্দোষ। তুমিও হয়তো আমাকে পুরোপুরি বিশ্বাস করনি। যারা আমাকে ফাঁসিয়েছে তাদের খুঁজে বের করে নিজের হাতে গুলি করে মেরে এর প্রতিশোধ নেব আমি। আইন নিজের হাতে তুলে নিতে যেও না নাইজেল, এতে বিপদ আছে, সাবধান করল আর্থার। শুধু এটাই নয়, তোমার জন্য আরও কিছু খারাপ খবর আছে। চালাও গুলি, নির্ভীক স্বরে বলল নাইজেল। তোমাদের রাঞ্চের আইনগত পরামর্শদাতা হিসেবে বলছি, আমার রিপোর্ট অনুযায়ী রাঞ্চের অবস্থা এখন খুব খারাপ। উঠে ফাইলিং ক্যাবিনেট থেকে বেছে একটা ফাইল নিয়ে এলো আর্থার। ওখান থেকে কয়েকটা কাগজ খুলে সে নাইজেলের দিকে বাড়িয়ে দিল। এগুলো আমার রিপোর্ট। ওগুলো পকেটে ভরে নাইজেল বলল, মূল কথাগুলো বলো শুনি। চেয়ারে বসলো আর্থার। আঙুলগুলো রাতের শাপলার মতোই একত্র হয়েছে। তোমার বাবার মৃত্যুর পর ব্যাংক তার $42,000 সুদসহ দাবি করল। স্বভাবতই ওদের দাবি পূরণ করতে হলো আমাকেই। আমাকে 2,800 গরু বিক্রি করতে হলো। কিন্তু ডায়মন্ড এম রাঞ্চের হিসেব অনুযায়ী ওখানে 6,167টা গরু ছিল। কিন্তু 2,800 গরু বিক্রির পর দেখা গেল মাত্র 500 গরু অবশিষ্ট আছে। প্রায় 3,000 গরুর কোনো হিসেব নেই। শীষ দিয়ে উঠল নাইজেল। ওরা কি পাখা গজিয়ে উড়ে গেছে? গরু চুরি হচ্ছে, জবাব দিল আর্থার। এখানকার প্রত্যেক রাঞ্চারের একই নালিশ, সুনিয়ন্ত্রিতভাবে গরু চুরি করা হচ্ছে। শেরিফ কি করছে? কাঁধ উচালো আর্থার। কারভার বলে তার ডেপুটির সংখ্যা খুব কম। এত কম লোক নিয়ে এত বড় এলাকা পাহারা দেয়া অসম্ভব। তুমি তো জানো, শহরের লোকের ভোট পেয়েই সে জিতেছে। তাই সে শহরের লোকের স্বার্থই কেবল দেখে। এরই নাম পলিটিক্স। ক্যাটলম্যানদের সবাই শুরু থেকেই ওকে অপছন্দ করে এসেছে, মন্তব্য করল নাইজেল। কারভারও রাঞ্চারদের দেখতে পারে না। ভালো, বলল নাইজেল। আচ্ছা, ওই 500 গরু ছাড়া আমার কি আর কিছু আছে? গিরিশাম কাউন্টি ব্যাংকে তোমার নামে $9,997 জমা আছে। চমৎকার, উঠে দাঁড়ালো নাইজেল। তাহলে এখন বিদায় নেই? রাঞ্চে ফিরছ? বাবাই যখন নেই, আমার আর তারা কিসের? ওর ঠোঁট একটু বাঁকা হলো, হাসিতে একটা কঠিন ভাব প্রকাশ পেল। কিছু অসমাপ্ত কাজ আমার রয়ে গেছে শহরে। অসমাপ্ত কাজ? ভুরু ওচালো আর্থার। হ্যাঁ, ওই ব্যাংকের ঘটনাটা। আমাকে ফাঁসানো হয়েছিল। কিছু বলার জন্য মুখ খুলেও শেষে চেপে গেল আর্থার।
এর আগেও বহুবার সে এমন কথা শুনেছে। নাইজেল ম্যাডসন কেন তার দোষ স্বীকার করে নিয়ে অতীতকে ভুলছে না? দরজার কাছে থেমে যাওয়ার আগে ঘুরে একটা শেষ প্রশ্ন করল নাইজেল। জিনি কেমন আছে? মিসেস রুস্টার? সংশোধন করল আর্থার। তুমি যাওয়ার 1 বছর পরই সে তার বাবার ফোরম্যানকে বিয়ে করেছে। আড়ষ্ট হলো নাইজেল। ড্যান রুস্টার? অসম্ভব। ধীরে মাথা ঝাঁকিয়ে আর্থার জানালো, ঠিক তাই ঘটেছে। এটা কথা বেঁধে যাচ্ছে ওর। এটা কিভাবে সম্ভব? তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন করল, সে কি সুখী? আমি ঠিক জানি না নাইজেল। যোগ্য উকিলের মতোই জবাব দিল আর্থার। কিন্তু নাইজেলের মনে হলো সে ঠিকই জানে। হৃদয়ে একটা দারুণ মোচড় খেয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল নাইজেল। এক সময়ে এই ভ্যান রুস্টারকে সে পছন্দ করত। তারই সুপারিশে ডেভিড হিগিনের ফোরম্যান হয়েছিল সে। পরে বুঝেছে লোকটা ভালো ছিল না। কিন্তু এখন দেরি হয়ে গেছে, অনেক দেরি। লোকটা তার প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু মেয়েটাকে কি দোষ দেয়া যায়? তিক্তভাবে ভাবল সে। একজন মাতাল অপদার্থের জন্য কে 3 বছর অপেক্ষা করবে? হোটেলের লবি পার হয়ে নিজের কামরায় যাওয়ার পথে নাইজেলকে ডাকলো ক্লার্ক। ওর হাতে একটা খাম। খাম ছিঁড়ে ভিতরের কাগজটা বের করে ভাঁজ খুলল নাইজেল। ওতে শুধু একটা শব্দই লেখা আছে, পালাও। নিচে অপটু হাতে একটা দড়ির ফাঁস আঁকা। মুখ তুলে ক্লার্কের দিকে চেয়ে কঠিন স্বরে সে জিজ্ঞেস করলো, কে দিয়েছে এটা? আমি ঠিক জানি না, স্বীকার করল ক্লার্ক। দেখলাম ওটা ডেস্কের উপর পড়ে আছে। তুমি বলতে চাও একটা লোক হোটেলে ঢুকে ডেস্কের উপর চিঠি রেখে গেল আর তুমি টেরও পেলে না? ধমক দিল ম্যাটসন। দুপুর বেলায় আমি লাঞ্চ খেতে ভিতরের কামরায় গেছিলাম, নরম সুরে ব্যাখ্যা দিল ক্লার্ক। আমাকে কেউ চাইলে এই বেলটা বাজায়। ডেস্কের উপর রাখা বেলটা তুলে নাড়া দিল সে। তীক্ষ্ণ ধাতব শব্দ হলো। লোকটা তাহলে বেল বাজায়নি? আমি কোনো বেল শুনতে পাইনি। ঠান্ডা নীল চোখে ওকে যাচাই করে দেখল নাইজেল। লোকটা কতটা জানে বোঝার চেষ্টা করলো। মনে হলো ওকে ব্যথা জেরা করে লাভ নেই। কাগজটা পকেটে ভরে আবার বেরিয়ে এলো সে। এতে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে তার শিকার শহরেই আছে, কেবল খুঁজে বের করার অপেক্ষা। রাস্তা পার হতে গিয়ে দেখলো ধুলো উড়িয়ে একটা বাগবোট আসছে। ওটাকে আগে যেতে দেওয়ার সুযোগ দিতে থামল সে। অবাক হয়ে লক্ষ্য করলো যিনি চালাচ্ছে ওটা। থামবার জন্য একটা হাত উঁচু করে লাফিয়ে রাস্তায় নামলো সে। লাগাম টেনে গাড়ি থামালো যিনি। হাউডি যিনি। চাকার সামনে দাঁড়িয়ে সম্বোধন করলো নাইজেল। হ্যালো নাইজেল। জবাবটা তার চেহারার ভাবের মতোই প্রাণহীন। দুজনেই দুজনকে খুঁটিয়ে দেখছে। তোমাকে দারুণ ফিট দেখাচ্ছে কিন্তু, নীরবতা ভঙ্গ করে বলল যিনি। এত ভালো আর আগে কোনো দিন বোধ করিনি। জোর করে হাসল সে। আমার একটু দেরি হয়ে গেছে, তবু আমার আন্তরিক শুভেচ্ছা যেন তুমি সুখী হও, এটাই আমি চাই। ধন্যবাদ, সংক্ষিপ্ত জবাব দিল সে। পরক্ষণে আবার বলল, এতদিন অপেক্ষা করব আশা করনি নিশ্চয়? না, তা ঠিক, আশা করিনি। কথাগুলো থেমে থেমে বলল সে। সব কিছু ভালো চলছে তো? হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু নাইজেলের মনে হলো যেন একটু অস্বস্তি বোধ করছে যিনি। বলার ভালো কিছু খুঁজে না পেয়ে সে জিজ্ঞেস করলো, এখনো আগের বাসাতেই আছো? না, এখন আমরা পাহাড়ের নিচে নিজেদের রাঞ্চ নিয়েছি, ডিয়ার ব্র্যান্ড। তাই নাকি? চমৎকার কথা, বলে হাসল সে। ব্যবসার দিকে ড্যানের মাথা সবসময়ই ভালো ছিল। হয়তো এই কারণেই আমাকে ছেড়ে ওর দিকে ঝুঁকেছ তুমি। নাইজেল স্পষ্ট বুঝতে পারছে অস্বস্তি বোধ করছে যিনি। চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে।
পিছিয়ে সরে দাঁড়ালো সে। গাড়ি হাঁকিয়ে এগিয়ে গেল মেয়েটা। ঘোড়ার খুর থেকে ধুলো উঠল। ধীরে নেমে আসা ধুলোর মধ্যেই ওদিকে চেয়ে দাঁড়িয়ে রইল নাইজেল। ওগুলো ওর উপরই নেমে এলো। দাঁড়িয়েই আছে নাইজেল, কিন্তু ওর মনে হচ্ছে কোথায় যেন একটা গলদ রয়েছে। প্রাক্তন প্রেমিককে দেখে এতটা আড়ষ্ট হওয়ার কোনো কারণ ছিল ওর? নিজের চিন্তাধারায় একটু থমকালো নাইজেল। এমনও হতে পারে ড্যান ওকে তেমন সুখী করতে পারেনি। ভারাক্রান্ত মনে কোর্ট হাউসের দিকে এগোলো সে। সিঁড়ি দিয়ে উঠে করিডোর দিয়ে হাঁটার সময় দেখল দুপাশে কাউন্টি অফিসিয়ালদের নেম প্লেট রয়েছে বিভিন্ন দরজায়। শেরিফের কামরা কোনটা তা তার ভালোই মনে আছে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। কামরার শেষ প্রান্তে একটা ডেস্কের পিছনে বসে আছে কারভার। একটা নিভে যাওয়া চুরুট রয়েছে ওর দাঁতের ফাঁকে। টেবিলে ছড়িয়ে রয়েছে অনেকগুলো কাগজ। তারই একটা একাগ্র মনোযোগের সাথে পড়ছে। নিজের সিটে বসেই সরু উঁচু জানালা দিয়ে সে পুরো মেইন স্ট্রিট আর কোর্টের সিঁড়ি দেখতে পায়। তাই যখনই সিঁড়ি দিয়ে কাউকে কোর্ট হাউসে ঢুকতে দেখে, যদি মনে করে লোকটা তারই কাছে আসছে, ব্যস্ততার ভান করে। এতে ভোটাররা মনে করে শেরিফ সত্যিই কাজের লোক। শেরিফের কামরা দেখলেই বোঝা যায় লোকটা নিখুঁত আর সুশৃঙ্খল। একটা দেয়ালে সমান সারিতে ওয়ান্টেড আউটলদের ছবি আঁকা রয়েছে। গান র্যাকে 6টা শটগান রাখা রয়েছে, প্রত্যেকটাই পালিশ করা, ধুলোহীন। 3 দেয়ালের সাথে 3টে করে চেয়ার গুছিয়ে রাখা আছে। বার্নিশ করা কাঠের মেঝেটা ঝকঝক করছে। নাইজেলের মনে হলো কোনো দর্শন প্রার্থী যদি অসাবধানে মেঝেতে সিগারেটের ছাই পেলে তার নামে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে। এগিয়ে গেল নাইজেল। টেবিলের উপর রাখা কাগজটার দিকে চেয়ে নিভে যাওয়া চুরুটটা ফুঁকছে কারভার। কেউ যে এসেছে সেদিকে খেয়াল নেই। কি ব্যাপার, অন্ধ হয়ে গেলে নাকি? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল নাইজেল। মুখ তুলে তাকালো শেরিফ। তাহলে ফিরেছ তুমি? ওর চোখ দুটো নাইজেলের কোমরে ঝোলানো পিস্তলের উপর স্থির হলো। দুপুরের স্টেজেই ফিরেছি এবং ফেরার সঙ্গে সঙ্গেই আবার আইন ভঙ্গ করা শুরু করেছ, কঠিন স্বরে জবাব দিল কারভার। বুঝতে না পেরে ভুরু কুচকে ওর দিকে তাকালো নাইজেল। শহরের আইন অনুযায়ী এখানে পিস্তল নিয়ে চলাফেরা নিষিদ্ধ। এটা সবার জন্যই প্রযোজ্য। প্রাক্তন অপরাধীর বেলাতেও তাই। হাত বাড়ালো সে। ওটা আমাকে দাও। এটা কি আমি ফেরত পাবো? একটু রাগের সুরেই প্রশ্ন করল নাইজেল। শহর ছেড়ে যাওয়ার সময়ে, জবাব দিল শেরিফ। পিস্তলটা ওর দিকে বাড়িয়ে দিল নাইজেল। ডেস্কের একটা দেরাজ খুলে একটা ট্যাগ বের করে ওটার উপর সুন্দর হস্তাক্ষরে ম্যাটসন লিখল সে। ওটা পিস্তলের সাথে ঝুলিয়ে ক্যাবিনেট খুলল সে। ওখানে ট্যাগ লাগানো অনেক পিস্তল সারি দিয়ে রাখা আছে। নাইজেলেরটাও ওগুলোর পাশে সাজিয়ে রাখলো শেরিফ। সাবধানে ক্যাবিনেটের দরজা বন্ধ করলো কারভার। তারপর আবার নিজের আসনে বসে প্রশ্ন করল, এদিকে কি মনে করে? একটা চেয়ার দেয়ালের পাশ থেকে টেনে নিয়ে শেরিফের ডেস্কের সামনে ওর মুখোমুখি বসলো। প্রাক্তন কয়েদির তোমার অফিসে বসায় কোনো আপত্তি নেই তো তোমার? একটু ঝালের সাথেই বলল সে। গোদ করে একটা শব্দ করল শেরিফ। ওটার মানেটা ঠিক বোঝা গেল না। ওই ব্যাংক ডাকাতির ব্যাপারটাই এখনো আমার মাথায় ঘুরছে, জানালো সে। শুধু তুমি নাও, আমিও ওটা নিয়ে চিন্তিত, পাল্টা জবাব দিল কারভার। এখনো আমরা সেই $42,000 কোনো পাত্তা পাইনি। তাহলে তোমরা এখনো চোরটাকে ধরতে পারোনি? তোমাকে ধরেছি, তোমার পার্টনারকেও ধরব, কিছু সময় লাগবে। লোকটা আমার পার্টনার মোটেও নয়, তবে সে এই শহরেই আছে। বিস্ময়ে বিস্ফারিত হলো কারভারের চোখ।
তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে। পকেট থেকে বের করে কাগজটা কারভারের দিকে বাড়িয়ে দিল সে। কাগজটার দিকে এক মুহূর্ত চেয়ে কারভার বলল, এতে কি প্রমাণ হচ্ছে? আমার ফেরায় কেউ ভয় পেয়েছে। আবার ঘোত করে শব্দ করল কারভার। তোমার মাথা খারাপ? হয়তো কোনো শহরবাসী জেল কয়েদিকে এখানে চায় না বলেই ওটা পাঠিয়েছে। কাঁধ উছালো নাইজেল। বুঝল এখান থেকে সে কোনো সাহায্য পাবে না। বুঝলাম, বলল সে। আমাকে যে মিথ্যা ফাঁসানো হয়েছিল এটা তুমি মেনে নিতে পারছো না? ঠিক তাই, অপারগ ধৈর্যের সাথে সে বলল। শোনো, তুমি তোমার সাজা পেয়েছো। এখন রাঞ্চে ফিরে ওসব কথা ভুলে যাও। উঠে দাঁড়ালো নাইজেল। শোনো কারভার, একটু রুক্ষ স্বরেই বলল সে। ইউমাতে একটা চিন্তাই আমাকে বাঁচিয়ে রেখেছে। সেটা হচ্ছে যে বা যারা আমাকে ফাঁসিয়েছে তাদের খুঁজে বের করা। আমি ঠিকই ওদের মোকাবেলা করব। তুমি সাহায্য করো বা না করো তাতে কিছু আসে যায় না। আমাকে কিছু করতে হলে এর থেকে শক্ত কিছু প্রমাণ তোমাকে দিতে হবে। কারভারের কণ্ঠস্বর কঠিন। একটা ফালতু নোটের উপর ভিত্তি করে আমি কিছু করব না। আজ পর্যন্ত একটা আসামিও আমি দেখিনি যে বলেনি সে নিরপরাধ। এবং সবাই কথাটা কসম খেয়েই বলেছে। 5 কোর্ট হাউসের সিঁড়ির উপর একটু দাঁড়ালো নাইজেল। প্রখর রোদে পুড়ে যাচ্ছে সারা শহর। কিন্তু ইউমার পরে এসব ওর কাছে অগ্রাহ্য। রাস্তায় জনমানবের কোনো সাড়া নেই। রোদ পড়ায় আগে নেহাত ঠেকায় না পড়লে কেউ ঘর ছেড়ে বেরোবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে আর সবার মতো কারভারও মনে করে সে দোষী। সুতরাং ওখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। কিন্তু কোথায় শুরু করবে সে? ওই রাতে অ্যাপল জ্যাকে কেউ ওকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল। একটা গোলমালের সৃষ্টি করে সম্ভবত ওই লোকটাই টিম ক্রুসের পকেট থেকে চাবি উঠিয়ে নিয়েছিল। ওই গুলোকেই তার ভালো করে বিচার করে দেখতে হবে। দ্য সিরেনো সেন্টিনাল অফিসের দিকে রওনা হলো সে। খবরের কাগজ যেখান থেকে বের করা হয় সেই প্রেসটা পাথর আর মাটির তৈরি একটা ঘর। নাপিতের দোকানটার পাশেই। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলো ভিতরে হাতা গুটানো শার্ট পরা একটা লোক ডেস্কে বসে লেখায় ব্যস্ত। সীসার অক্ষরের কেসগুলো দেয়ালের পাশে সাজানো রয়েছে। পিছনে ওভারঅল পরা একজনকে দেখা যাচ্ছে। সে ফ্ল্যাট বেড ছাপার যন্ত্রটাতে তেল দিচ্ছে। কাঠের পিছনের দেয়ালের কাছে যন্ত্রটাকে বিশাল দেখাচ্ছে। ভিতরে ঢুকলো নাইজেল। ডেস্কে বসে যে লিখছিল সে ওই কাগজের এডিটর এবং মালিক, ফ্রেড রাশবি। মুখ তুলে তাকালো সে। লোকটার বয়স প্রায় 35। গাল দুটো একটু বসা। শুকনো একটা কাশি লেগেই আছে। লোকটা শিকাগো ডেইলির শ্রেষ্ঠ রিপোর্টার ছিল। কিন্তু যক্ষ্মায় আক্রান্ত হয়ে সে পশ্চিমের মরুভূমির শুকনো আবহাওয়ায় জীবনের বাকি কটা দিন একটু ভালোভাবে কাটাবে বলে সিরেনোতে এসেছে। মাত্র $100 ক্যাশ দিয়ে সে দ্য সিরেনো সেন্টিনাল কিনে নিয়েছে। অবশ্য তার সাথে মাসে মাসে টাকা শোধ করার একটা প্রতিশ্রুতিও ওকে দিতে হয়েছে। কিন্তু তার অভিজ্ঞ পরিচালনায় কাগজটা এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তোমরা কি কাগজের পুরানো ইস্যুগুলো রাখো? প্রশ্ন করল নাইজেল। আমাদের ফাইলে গত 5-6 বছরের রেকর্ড আছে, জবাব দিল ফ্রেড। তাহলে তো তোমার ফাইলে 3 বছর আগে ম্যাটসনের বিচারের সময়ের সংখ্যাগুলোও আছে, আশ্বস্ত হলো নাইজেল। নিশ্চয়। চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো এডিটর। ওকে খুঁটিয়ে দেখলো সে। আচ্ছা, তুমিই সেই নাইজেল ম্যাটসন না? প্রশ্ন করল ফ্রেড। ঠিকই চিনেছ, হেসে বলল নাইজেল। অনেক বদলেছ তুমি, মন্তব্য করলো এডিটর রাশবি।
আমি জানতাম না যে ইউমা স্বাস্থ্যনিবাস হিসেবেও ভালো। ওটা আমাকে অত্যন্ত সিধে করে ছেড়েছে, স্বীকার করল নাইজেল। ওদিকে মেশিনের উপর ঝুঁকে যে লোকটা তেল দিচ্ছিল সে সোজা হয়ে দাঁড়ালো। বিশাল বক্ষ যুবক, ভাবল নাইজেল। তারপর কাগজের তৈরি টুপির ফাঁক দিয়ে মরিচা রঙের চুল ঝুলতে দেখে ওর চোখ বিস্ফারিত হলো। ওটা একটা মেয়ে? অবাক হয়ে প্রশ্ন করল সে। রাজবি ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে হেসে ফেলল। জেনি, আমার ছোট বোন, আমার মেশিন ম্যান। এই জেনি, ডাকল সে, এসো, নাইজেল ম্যাটসনের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। একটা গ্রিজ মাখা কাপড়ে হাত মুছতে মুছতে মেয়েটা এগিয়ে এলো। কাভারওয়ালের নিচে সিমসিমে গরনের দেহ, হাসি খুশি মুখ, লম্বা নাকের উপর একটু কালচে নীলকালি লেগে আছে। চোখ দুটো উজ্জ্বল, ওতে বুদ্ধির ঝিলিক রয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে নাইজেলের ভালো লাগলো। ভাবল, ময়লা ওভারঅল পরা হলেও চোখ জুড়ানোর মতো একটা চেহারা। হ্যালো, হাসল সে। তারপর নাইজেলকে একদৃষ্টে চেয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ছোট্ট আয়না বের করে নিজের চেহারা দেখল। ইস, বলে উঠল সে, কি ভয়ঙ্কর চেহারা হয়েছে। তাড়াতাড়ি হাতের কাপড়টা নিয়ে নাক মুছল। ফলে হিতে বিপরীত হলো। নাকের দাগটা আরও গাঢ় হলো। গালের উপরেও বাড়তি একটা কালির ছোপ পড়ল। আমার চোখে তো তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে, তাড়াতাড়ি বলে উঠল নাইজেল। 2 বছর আগে আমাকে দেখাশোনা করার উদ্দেশ্যে জেনে এখানে এসেছিল, ব্যাখ্যা করল রাজবি। কিন্তু সেবার দরকার ছিল না আমার। এক মাতাল পেসম্যানের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওকেই কাজে লাগালাম। দ্রুত সব শিখে ফেলল জেনে। এখন সে ভালো কম্পোজ করে। আর এই সাফার পুরানো মেশিনটা সে সেলাই মেশিনের মতোই দক্ষ হাতে চালায়। কিন্তু সুপের ভিতর কেবল একটাই মাসি। হাসতে হাসতে নাইজেলকে বলল জেনি। কৃতদাসের মতো খাটায় ফ্রেড। আর তুমি শুনলে আশ্চর্য হবে, পর্যাপ্ত বেতন বলতে সে কি বোঝে। ঠাট্টা রাখো, শাসন করল ওর ভাই। গৌরবের কথাটা ভাবো, শিকাগোর পশ্চিমে তুমিই একমাত্র মহিলা পেসম্যান। সেলফের থেকে একটা বাধাই করা কাগজের ভলিউম নামালো সে। ওটা ধপাস করে টেবিলে রাখার সময় ধুলো উঠল। দ্রুত পাতা উল্টে গেল সে। এই যে, বলে উঠল এডিটর, পুরো রিপোর্ট রয়েছে এখানে। বিচারের 7টা দিন বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছিল। হলুদ হয়ে আসা কাগজটার উপর ঝুঁকে খুঁটিয়ে সব পড়ল নাইজেল। শেরিফ কারভার সাক্ষী দিতে গিয়ে যা বলেছে সেখানে এসে থামল সে। শেরিফের বক্তব্য অনুযায়ী সে যাদের সাথে পোকার খেলছিল তারা হচ্ছে জ্যাক রেনল্ড, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিম ক্রুজ, ব্যাংক ম্যানেজার ডাক্তার মার্ফি আর জন রায়ান, গরু ব্যবসায়ী। মোট 5 জন। এদের মধ্যেই রয়েছে একজন চোর। কিন্তু কে? নিজের মনেই বিড়বিড় করে বলল নাইজেল। মনে মনে হিসাব করে শেরিফ, অ্যাটর্নি, ব্যাংকার আর ডাক্তারকে বাদ দিল সে। রইল মাত্র একজন, জন রায়ান, ব্যবসায়ী। নিজের টেবিলে বসে লেখা আরম্ভ করেছে রাজবি। এগিয়ে ওর সামনে একটা চেয়ারে বসে সিগারেট তৈরি করছে নাইজেল। লক্ষ্য করল জেনে কাগজের বাধাই করা ভলিউমটা তুলে নিয়ে পেসের কাছে একটা নিচু টুলে বসে গভীর মনোযোগের সাথে ওটা পড়ছে। তুমি কি এই গরুকেতা জন রায়ানকে চেনো? প্রশ্ন করল নাইজেল। মাথা নাড়ল এডিটর। গরুকেতা আর ট্র্যাভেলিং সেলসম্যান, এরা শহরে আসে যায়, কোনো ঠিক ঠিকানা নেই। খবরের কাগজে ওরা খুব কমই ঠাঁই পায়। কিন্তু তুমি এই জ্যাক রায়ানের ব্যাপারে কৌতূহলী কেন? হয়তো তুমিও কথাটা বিশ্বাস করবে না, কারণ আমার উকিল বা শেরিফ কেউই আমাকে বিশ্বাস করেনি। কিন্তু আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। মেয়েটা উঠে দাঁড়িয়েছে। পড়া শেষ। আমারও তাই বিশ্বাস, বলে উঠল সে।
তুমি চুপ করো, ভাতৃ সুলভ আদরের বকা দিল ফ্রেড। ওর কোটরে ঢোকা চোখ দুটো নাইজেলকে খুঁটিয়ে যাচাই করল। আমারও তাই বিশ্বাস করতে ইচ্ছে করছে, ধীরে কথাগুলো বলল সে। পুরো ঘটনাটাই যেন একটু বেশি সাবধানে গুছানো। সরল হাসিতে ওর কুচকানো মুখে ভাঁজ পড়ল। তাছাড়া তুমি যদি নির্দোষ না হতে, তাহলে ব্যাপারটা আর না ঘাটিয়ে $42,000 ভাগ নিয়ে শহর ছেড়ে সরে পড়তে। তাহলে ওই রায়ান লোকটা এর সাথে জড়িত ছিল বলেই তোমার বিশ্বাস? সেলুনে কি ঘটেছিল পুরোটা ফ্রেডকে খুলে বলল নাইজেল। ওখানে একমাত্র রায়ানই ছিল যে সন্দেহের অতীত নয়। সম্ভবত আরেকজনের সাথে তার যোগাযোগ ছিল। লোকটা এখন শহরেই আছে। পকেট থেকে বেনামি নোটটা বের করে বাড়িয়ে দিল নাইজেল। নীরবে ওটা খুঁটিয়ে দেখল ফ্রেড। তবে এটা কেউ তোমাকে খামোখা উত্ত্যক্ত করার জন্য পাঠিয়ে থাকতে পারে। মুখ তুলে তাকালো সে। কিন্তু দুজন ছিল, সন্দেহ করছো কেন? রায়ান আমাকে সেলুনে ল্যাং মেরে ফেলে ওই বিশৃঙ্খলার সুযোগে ব্যাংকারের চাবি চুরি করে তার পার্টনারের কাছে পাচার করেছিল। লোকটা আমার মাথায় আঘাত করে অজ্ঞান করে ব্যাংক লুট করে কিছু টাকা আমার পকেটে ঢুকিয়ে দিয়ে বাকি টাকা নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না, সেলুন ছেড়ে না বেরিয়ে রায়ান চাবির গোছা কিভাবে ওর পার্টনারের কাছে পাঠালো? খুব সহজ, তোমার পকেটে করেই ওটা গেছে, প্রায় সাথে সাথেই জবাব দিল এডিটর। অবাক হয়ে মুখ তুলে তাকালো নাইজেল। এতে অবাক হওয়ার কি আছে? ওই গোলমালে একটা বাচ্চা ছেলেও তোমার পকেটে চাবি ঢুকিয়ে দিতে পারত। ওই রাতে তুমি কোথায় ছিলে? নির্দোষ প্রশ্ন রাখল নাইজেল। অ্যাপল জ্যাকে ছিলাম না, বলে হাসল ফ্রেড। মনে হচ্ছে রায়ানি সন্দেহ করার মতো যুক্তিসঙ্গত লোক। এখন তুমি কি করবে বলে ভাবছ? লোকটাকে খুঁজে বের করে প্রয়োজন হলে পিটিয়েই ওর থেকে সত্যি কথাটা আদায় করে নেব, মাথা ঝাঁকালো এডিটর। যে কোনো কিছুতে যদি তুমি মনে করো আমি সাহায্য করতে পারবো, বিনা দ্বিধায় চলে এসো। এটা ওই বিচারের চেয়েও চমকপ্রদ খবর হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে নাইজেলের দুর্নাম ঘুচানোটাই বড় কথা, বলল মেয়েটা। নাইজেলকে উঠে দাঁড়াতে দেখে ওর চোখে চোখ রেখে সে বলল, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমি সব থেকে খুশি হব। তা আমি করব ম্যাম, দীর্ঘ স্বরে ঘোষণা করল নাইজেল। হোটেলে ফিরে রেজিস্টার চেক করলো নাইজেল। জন রায়ান, ক্যানসাস সিটি। কথাটা কাত করা পামার স্টাইলে সুন্দর অক্ষরে কয়েকবারই লেখা রয়েছে। মাত্র কয়েক মাস আগেই সে শেষবার সিরেনো থেকে ঘুরে গেছে। এরপর ব্যাংকের দিকে রওনা হলো সে। উঁচু টুলের উপর বসা ক্লার্ক ওকে ব্যাংকে ঢুকতে দেখে অবাক হয়ে সবুজ চোখের পাতা ফেলল। নাইজেল বুঝল এতক্ষণে তার ফিরে আসার খবর সারা শহরে রাষ্ট্র হয়ে গেছে। মিস্টার কুরুশ আছে? প্রশ্ন করল সে। হ্যাঁ, সে তার অফিসেই ছিল। আমি দেখছি আছে কিনা। একটু হাসার চেষ্টা করল ক্লার্ক। কারণ যাই হোক, এখনও নাইজেলের ব্যাংকে যে টাকা জমা আছে তাতে সে একজন বড় মক্কেল। ভীত খরগোশের মতো সে টুল থেকে নেমে পাশের দরজা দিয়ে ম্যানেজারের কামরায় ঢুকল। ঘষা কাচের জানালা বিশিষ্ট আরেকটা দরজা খুলে একজন নাদুস নুদুস লোক বেরিয়ে এলো। লোকটার মাথার পাতলা চুল প্রায় সাদা হয়ে এসেছে। যা চুল আছে তা দিয়েই ক্রমবর্ধমান টাক ঢাকার ব্যর্থ চেষ্টা করেছে লোকটা। ওর পরনে একটা দামি ধূসর ছুট, কালো চামড়ার বেনি পাকানো একটা টাই ঝুলছে ওর সাদা শার্টের উপর। মুখে সুন্দর হাসি, কিন্তু মক্কেলদের সাথে সম্পর্ক মধুর রাখতে ওর হাসিটা যেন একটু মেকি দেখালো। এই ধরনের লোকই মুখের উপর না বলতে পারে, কিন্তু মনে হবে যেন না বলে সে দয়াই দেখালো। আরে নাইজেল, জোর গলায় বলল সে, ফিরেছ? আশা করি তোমার যৌবনের ছেলে মানুষই সব কেটে গেছে। ওই কারণে এলাম আমি, স্বীকার করল নাইজেল। তারপর ক্রুশের পিছন পিছন তার অফিসে ঢুকলো।
ম্যানেজার তার দেহ ছেড়ে দিয়ে ধপাস করে তার কালো চামড়ায় বাঁধানো চেয়ারে বসে পড়ল। নিজের মোটা মোটা আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে সে প্রশ্ন করল, এবার বলো, তোমার জন্য আমি কি করতে পারি? জন রায়ানের ক্যান্সার সিটি ব্যাংকের কখন কত টাকা জমা পড়েছে সেটার খোঁজ নিতে হবে। অবাক হলো টিম ক্রুজ। জন রায়ান? পুনরাবৃত্তি করল সে। ওকে তো আমি চিনিও না। ওর সাথে তুমি পোকার খেলেছ। এবার চমকে উঠল ক্রুশ। ও, ওই রায়ান। এডিটরকে যে গল্প শুনিয়েছে সেটাই ব্যাংকারকেও আবার বলল। বিশ্বাস করো আর না করো, কথা শেষে বলল নাইজেল, আমি তোমার চাবিও নিইনি, তোমার ব্যাংকও লুট করিনি। আমার সন্দেহ হচ্ছে হয়তো রায়ানের এতে হাত ছিল। খ্যাকারি দিয়ে গলা পরিষ্কার করল ক্রুশ। স্পষ্টই বোঝা যাচ্ছে অস্বস্তি বোধ করছে সে। এটা তো শেরিফের ব্যাপার, তাই না? আপত্তি জানালো সে। কারভারের মতে কেসটা 3 বছর আগেই শেষ হয়ে গেছে, জানালো নাইজেল। তাছাড়া এখানে তুমিই একমাত্র লোক যে এই খবরটা জানতে পারবে। ব্যাংকাররা বাইরের লোককে এসব খবর জানাবে না। ওই ঘটনার পরে রায়ান যদি কোনো বড় অঙ্কের টাকা জমা দিয়ে থাকে তাহলে সে দোষী। এসব ব্যাপারে ঝট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, প্রতিবাদ জানালো ম্যানেজার। রায়ান হয়তো বড় কোনো ব্যবসা করে টাকা পেয়ে থাকতে পারে, কিংবা কারো মৃত্যুতে অনেক সম্পত্তির মালিক হতে পারে। হাতের তালু দুটো চিৎ করল ব্যাংকার। এসব ঘাটিয়ে কোনো লাভ আছে? তুমি মাতাল ছিলে। তোমার বাবা পুরো টাকাটা শোধ করেছে। তুমিও ইউমাতে তোমার সাজা ভোগ করে এসেছ। ওসব এখন পুরানো কথা। পানে ঘোলা করে কি এখন কোনো লাভ হবে? লোকটা কিছুই হারায়নি, ভাবল নাইজেল। তার বাবা সব টাকা শোধ করে দিয়েছে। বাবা তাকে ভালোবাসতো বলেই এটা করেছে। কিন্তু আঘাতটা সহ্য করতে পারেনি, মারা গেছে। ওই লোকের এখন এসব নিয়ে নাড়াচড়ায় কোনো স্বার্থ নেই। শোনো টিম, ধারালো কণ্ঠে বলল নাইজেল, তুমি এটা করলে কবে এটা করলে করো, নইলে আগামী দ্য সেন্টিনাল কাগজে প্রথম পৃষ্ঠায় আবার আমার বক্তব্য ছাপা হবে। তখন বুঝবে আমি কি বলছি। হতাশভাবে একটা দীর্ঘশ্বাস ফেলল ক্রুশ। ঠিক আছে নাইজেল, আমি খবর নেব, কিন্তু এতে কিছুটা সময় লাগবে। তাতে কোনো অসুবিধা নেই, বলল নাইজেল, কিন্তু খবরটা আমার চাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নাইজেল। আমি আবার আসব। নাইজেল বেরিয়ে যাওয়ার পর কামরায় একা বসে টিম একটা কলম অন্যমনস্কভাবে টেবিলের উপর ঠুকছে। চেহারাটা একটু বিব্রত। সে যদি সহযোগিতা না করে তবে তরুণ নাইজেল সেই পুরনো ঘটনাটা আবার নতুন করে তুলে ধরবে। সবার মুখ চলবে। এমনিতেই ব্যাংকের উপর মানুষের আস্থা কম। বিচারের সময়ে ছেলুনে পোকার খেলার জন্যে অনেক বিরূপ মন্তব্য ওকে শুনতে হয়েছে। তার পোকার খেলায় আসক্তির কথা মানুষ ভুলে গেলেই ভালো। বাইরে কাঠের ফুটপাতে দাঁড়িয়ে নাইজেল ভাবছে তারপর তার কি করণীয়। শহরে তার আর কিছু করার নেই। খেলা শুরু হয়েছে, কিন্তু বলটা এখন অন্যজনের কোর্টে। ওটা কোনো দিক দিয়ে ফিরে আসে তার উপর নির্ভর করবে দ্বিতীয়বারে বলটাকে সে কোথায় ফেলবে। একটা দিনও যায়নি, ফেরার সঙ্গে সঙ্গে অনেক দূরে এগিয়েছে সে। কিন্তু রায়ান লোকটার পার্টনারটা কে ছিল? দ্য চ্যাক ওয়াগন, সিরেনোর একমাত্র ভালো খাবার জায়গা। চার্লি, টেইলের রাঁধুনি, বুঝে ফেলেছে শহরেই তার বেশি রোজগার হবে। টেইলে ইন্ডিয়ানদের হাতে জীবন নাশের সম্ভাবনা থাকে, কিন্তু শহরে তা নেই। ভিতরে ঢুকলো নাইজেল। কাউন্টারের কাছে সবগুলো টেবিলই দখল হয়ে আছে। এক্সেপশন হ্যাটটা আংটায় ঝুলিয়ে একটা চেয়ারে বসলো সে। স্টেক ওয়েস্টেসের অর্ডার দিল সে।
স্টেক। ওয়েটেসকে অর্ডার দিল সে। সাথে বাকি যা যা আছে দাও, খুব খিদে পেয়েছে। পরিচিত গলা স্বরে রান্নাঘরের দরজা দিয়ে উকি দিল চার্লি। হাউডি নাইজেল, আঁকল সে। অনেক দিন পর। হাউডি চার্লি, দাঁত বের করে হাসল নাইজেল। বড় পাথর ভেঙে ছোট করায় ব্যস্ত ছিলাম এতদিন। তার বদলে টাকাও ভালোই কামিয়েছে। 42,000-এর অর্ধেক। শেষ প্রান্ত থেকে ফোরন কাটল একজন। ধীরে মুখ ফিরিয়ে কাউন্টারের কাছে বসা লোকগুলোকে একে একে দেখল নাইজেল। খেয়াল করলো ওদের একজনের বুকে ডেপুটির ব্যাজ আটা, ওদের একজনের চোখে অবজ্ঞার দৃষ্টি। লোকটা শক্তিশালী, গালের উপরে হাত দুটো উঁচু। আমি ওই টাকার একটা কানাকড়িও দেখিনি, ঠান্ডা স্বরে বলল নাইজেল। গপ্প ছাড়ো, খোঁচা দিল লোকটা। উঠে দাঁড়ালো নাইজেল, মুঠো পাকানো হাত। সবাই রুদ্ধশ্বাসে কি ঘটে দেখার জন্য অপেক্ষা করছে। ওকে এগোতে দেখে লোকটাও উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে একটা ভারী চীনামাটির জগ তুলে নিয়েছে সে। ডেপুটি লম্বা সমর্থ গড়নের লোক। ঝাঁপিয়ে এগিয়ে ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। থামো, ধমকে উঠল সে। কাউবয়ের কাপড় পরা লোকটা ভারী জগটা কাউন্টারের উপরই ছেড়ে দিয়ে দরজার দিকে এগোলো। আবার দেখা হবে বন্ধু, তখন যেন তোমার কোমরে পিস্তল থাকে। দেখা যাবে কার কোমরে কত জোর। বেরিয়ে গেল সে। লোকটা বেরিয়ে গেলে ভেতরের উত্তেজনা হ্রাস পেল। লোকটা কে? চার্লিকে প্রশ্ন করল নাইজেল। রাঁধুনি রান্নাঘরের দরজার সামনে নার্ভাসভাবে কপালের ঘাম মুছছে। ওর নাম স্যান হউকিন্স, বলল চার্লি। ড্যান রোস্টারের ডি আর রাঞ্চে কাজ করে। ড্যান লোকটা নিজে কাজের বটে, ভাবল নাইজেল, কিন্তু কাকে কাজে নেওয়া উচিত এ বিষয়ে নেহাত কাঁচা। ওই লোকটা সত্যিই বাজে লোক। ইউমাতে এমন আরও অনেক দেখেছে সে। ভরপেট খেয়ে শেরিফের অফিস থেকে নিজের গানটা সংগ্রহ করল সে। ডুবুডুবু সূর্যের রক্তিম আলোয় মাস্টাং পাহাড়টাকে আকাশের গায়ে লালচে দেখাচ্ছে। লিভারি আস্তবল থেকে ভাড়া করা ঘোড়ার পিঠে ছায়া ঘেরা মেইন স্ট্রিট দিয়ে এগোলো নাইজেল। 3 বছর ঘোড়ায় চড়েনি, তাই কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছে ওর। এতক্ষণ হাঁটুর চাপে হেঁটে এগোচ্ছিল ঘোড়াটা, এবার পেটে গোড়ালির গুঁতো খেয়ে ছুটতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই শহর পিছনে পড়ে রইল। ঘনিয়ে আসা আধারে ঝাপসা দেখাচ্ছে এখন। হঠাৎ ঘোড়াটা লাফাতে শুরু করলো। অশ্বারোহীকে পিঠ থেকে ফেলে দিতে চাইছে সে। একটা উইনচেস্টার গর্জে উঠল। গুলিটা জিনের মাথায় বাড়ি খেয়ে বেরিয়ে গেল। আবার গুলির শব্দ উঠল। লাফিয়ে ওঠা ঘোড়ার মাথায় লেগেছে ওটা। যন্ত্রণায় অন্তিম চিৎকার দিল ঘোড়াটা, তারপর পড়ে গেল। নাইজেলকে নিয়েই পড়ল, কিন্তু আগেই পাদানি থেকে পা সরিয়ে নিয়ে ঝাঁপ দিয়েছে নাইজেল ঘোড়ার চাপে ওর বাম পাটা থেতলে যেত। নইলে ঘোড়ার চাপে ওর বাম পাটা থেতলে যেত। মাটিতে পড়ে পাল্টা গুলি চালালো সে, কিন্তু লোকটা পিস্তলের রেঞ্জের বাইরে। ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেল লোকটা।